রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনো ৩৬৯টি ত্রাণ শিবিরে প্রায় ৫৩,৩৫৬ জন শরণার্থী আশ্রিত আছে বলে জানিয়েছে প্রশাসন। বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ এবং একজন এখনো নিখোঁজ। সরকার এবং প্রশাসনের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ থমকে যাওয়া জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা, আর তার জন্য যুদ্ধকালীন তৎপরতা চালাতে হবে বিভিন্ন দপ্তরকে। পূর্ত দপ্তর জানিয়েছে রাজ্যের সাম্প্রতিক বন্যায় ৪,৬৫৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধস নেমেছে ৪,৬৪৪টি স্থানে। ৩,৭৩৯টি স্থানে বন্যার জলে ভেসে গেছে সড়ক, সেতু বা কালভার্টের কিছুটা অংশ বা সম্পূর্ণভাবে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ১,৮২৫ কোটি টাকা। তবে ভীষণ গুরুত্বপূর্ণভাবে একটি লক্ষণীয় ব্যাপার, এবারের অতি বর্ষায় একমাত্র সদর মহকুমা ছাড়া রাজ্যের বাকি সবকটি মহকুমাতে ভূমিধস হয়েছে। তাছাড়া রাজ্যের প্রধান সব নদীগুলোর দুপারের যে বাঁধ রয়েছে, বিশেষ করে গোমতী, ফেনী এবং হাওড়া নদীর দুপাশের বাঁধগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কৃষি জমিতে জল সেচের যে উৎসগুলো রয়েছে, সারা রাজ্যে সেই উৎসগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের লাইফলাইন ন্যাশনাল হাইওয়ে 8 সহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কগুলো কত দ্রুত সারাই করতে পারবে দপ্তর? রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় ছোট বড় খানাখন্দে কারণে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা হচ্ছে। জল নেমে যাওয়ার প্রায় এক সপ্তাহ পরেও সেইগুলো সারাইয়ের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর। তাহলে গ্রামীণ সড়কের কি হাল হতে পারে তা সহজেই অনুমান করা যায়। তাই আবারও প্রশ্ন জাগে, রাজ্যের সড়কগুলো, বিশেষ করে প্রধান সড়কগুলো বন্যা মোকাবেলায় কতটা আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়? সামনে বা অল্প একটু বৃষ্টিতেই রাজ্যের সড়কগুলোর বেহাল অবস্থা হয়ে পড়ে। কেন হয় তা? বর্ষার আগে এবং পরে রাজ্যের বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট এবং বিশেষ করে নদী পাড়ের বাঁধগুলোর স্বাস্থ্য পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং তা কি নিয়মিত করা হয়? গতকাল কৃষির পর আজ রাজ্যের সড়ক, সেতু এবং বাঁধগুলোর সার্বিক পরিস্থিতির দিকে চোখ রাখার সময়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নিয়ে বা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরো কিভাবে উন্নত করে তোলা যায় এবং কিভাবে বন্যা মোকাবেলা করতে পারে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বা সড়কগুলো এবং তার জন্য কি প্রয়োজন, তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট প্রকৌশলী, ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চক্রবর্তী এবং ইঞ্জিনিয়ার শৈবাল নন্দী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শৈবালবাবু, প্রথমে আপনার কাছে আসি। ৪,৬৫৮ কিলোমিটার সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিটা কতটা ব্যাপক এবং এই ক্ষতিগ্রস্ত সড়কগুলোকে ঠিক করতে কতটা সময় লাগতে পারে দপ্তরের? রোড যেটা হচ্ছে, রাস্তা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে অপরিহার্য। ঘর থেকে বেরোনোর পর, গেট থেকে বেরোনোই আমাদের রাস্তা ইউজ করতে হচ্ছে। একদম আমরা যেখানেই যাই না কেন, সেই শহর থেকে গ্রাম, যেখানেই যে রাস্তা আমাদের অপরিহার্য। যেই ড্যামেজ বা ক্ষতি যেটা হয়েছে, আপনি যেটা তথ্য দিলেন, এটা আমাদের ডিপার্টমেন্টে দিয়েছে সরকারের থ্রুতে, যে ড্যামেজ হয়েছে ৪,৬৯৮ কিলোমিটার, ঠিক আছে। এবং ইরোশন যেটা আমরা বলি, ল্যান্ডস্লাইডস, এটা একটা ব্যাপক হয়েছে, যেটা আমার মনে হয় রেকর্ড। একদম অতীতে এরকম ল্যান্ডস্লাইড হয়নি। ৪,৬৪৪টা লোকেশনে জায়গাতে হয়েছে। আসার কথা হচ্ছে, আমাদের পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ওয়ার ফুটিং স্টেপ নিয়ে অলরেডি কিন্তু ৪,০৮৭, যদি 4087 নাম্বার আপনার যে ল্যান্ডস্লাইড হয়েছিল, এটাকে অলরেডি যে ধসটা হয়েছে সেই ধসটাকে পরিষ্কার করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওয়ার ফুটিং স্টেপ নিয়ে। এরপর কালভার্টও যা ক্ষতি হয়েছে, টোটাল যে এস্টিমেটেড প্রজেক্টের যে কস্ট রেখেছেন দপ্তর আপাতত, এটা কিন্তু ফাইনাল না, হয়তো অনেক জায়গায় এখন কিছু আছে আনুমানিক 1,825 crore এখন পর্যন্ত, মানে আপাতত। এটা হয়তো আগামী দিনে আরো বাড়বে। এখন
ড্যামেজের এটা হচ্ছে নেচার অফ যে ড্যামেজ। ড্যামেজের যে রোডগুলো হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই পটহোলস হয়ে গেছে, যেটা আমরা ছোট ছোট গর্ত, খানাখন্দ যেগুলো বড় বড় গর্ত হয়ে যায়, অনেকখানে সাইড এই স্কাউরিং হয়ে গেছে। আপনার আমি দেখলাম যে 1-2টা ছবি দেখাচ্ছিলেন, হ্যাঁ, রাস্তা যে বসে গেছে, একদম সেটা ন্যাশনাল হাইওয়েতে হয়েছে, একদম দুটো ভাগ হয়ে গেছে মনে হচ্ছে রাস্তাটা। কোনখানে রাস্তা ভূমিকম্প হলে যেমনটা হয়, যে অবস্থা হয়। অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে আমাদের যে নর্থ ইস্টার্ন বা আমরা যে রাজ্যে যে বাস করছি, তো এটা অ্যাকচুয়ালি হেভি রেইনফল এরিয়া আমরা বলতে পারি। আমাদের কিন্তু অ্যানুয়াল অ্যাভারেজ রেইনফল প্রায় 2000 অ্যাবাভ হয়। এবার যেটা হয়েছে এটা হচ্ছে যে একটা ডিজাস্টার হয়ে গেছে, এত রেইনফল এট এ টাইম হয়েছে, হ্যাঁ, মানে নেক্সট টু ক্লাউড ব্লাস্ট আপনি বলতে পারবেন একদম। হ্যাঁ, মানে অন্যান্য জায়গাতে হিলি এরিয়াতে উত্তরাখণ্ডে বা হিমাচলে আমরা যা দেখি ক্লাউড ব্লাস্ট, মানে ক্লাউড ব্লাস্ট না হলো মানে অলমোস্ট সেম হয়েছে, প্রায় 200 অ্যাবাভ 300 কাছাকাছি মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। এটাতে এই পরিমাণ ডিজাস্টার আমরা ফেস করলাম। তো এখন জল নামার পরে যে রাস্তাগুলো যে 3 দিন 2 দিন 4 দিন আন্ডার ওয়াটার সাবমার্জ ছিল, তার তো কমে গেছে, সব রাস্তা একদম নরম হয়ে গেছে। এখন এটা ট্রাফিক কিন্তু কন্টিনিউয়াস চলছে, হ্যাঁ, জল অবস্থায় চলছে, 1.5-2 ফুট জল আছে, 2.5 ফুট জল আছে, হেভি ট্রাফিক চলছে, লাইট ট্রাফিক গুলি যাচ্ছে, এতে রাস্তা কিন্তু আরো ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, হচ্ছে এটা হচ্ছে ড্যামেজের পার্ট, কন্টিনিউয়াস প্রসেস, রাস্তাটা বন্ধ নেই, সেখানে চলছে, কিন্তু রোড চলছে, জলের উপর দিয়ে চলছিল, জল নেমে যাওয়ার পরও চলছে। এবং রোড তো মেইনটেনেন্স তো করতেই হবে, রোড মেইনটেনেন্স না করলে তো আপনার সব যোগাযোগ ব্যবস্থা থেকে অর্থনীতি থেকে আরম্ভ করে সব থমকে যাবে। তো এটাকে প্রায়োরিটি দিয়ে নিশ্চিত করবে ডিপার্টমেন্ট, এজন্যই তো একটা প্রজেক্টের এস্টিমেট কস্ট রেখেছে এবং প্রায়োরিটি বেসিসে কাজ করবে, ফেজ 1 ফেজ 2 হিসাবে ওরা করবে। প্রথম কাজ হচ্ছে যে পটহোলস গুলা, ছোট ছোট যে পটহোলস। ওকে, আমি আসবো আপনার কাছে মিস্টার নন্দী, আমি যে কি করতে হবে এবং প্রায়োরিটি কোনটা হবে পিডব্লিউডির এই মুহূর্তে, দপ্তরের এই মুহূর্তে প্রায়োরিটি কোনটা হবে, কোন কোন কাজগুলো আগে করা উচিত এবং কোন কাজগুলো রুটিন করা উচিত, সেগুলো আমরা আসবো। বিশ্বজিৎবাবু রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎবাবু, এই যে ক্ষতিটা হয়েছে এবং যেটা বলা হয়েছে, অনুমান যেটা করা হয়েছে 1825 সামথিং এরকম, যে 1000 কোটি 825 লক্ষ টাকা। এখন কথা হচ্ছে যে বলা হচ্ছে যে অ্যানুয়াল মেইনটেনেন্সের যে ধার্য করা থাকে, বাজেট থাকে, সেই বাজেটের 6 গুণ অলমোস্ট ক্ষতি হয়ে গেছে, আরো বেশি হতে পারে আরো যখন বের হবে। এখন এই যে ক্ষতিটা হয়ে গেল, এই ক্ষতিটা এই ধরনের বর্ষা হওয়ার পর এটা কি স্বাভাবিক ছিল, নাকি এটাকে মিটিগেট করা যেত কোনোভাবে? এটা তো অ্যাকচুয়ালি এইসব, এই যে এতগুলো বন্যা হলো আমাদের এখানে, যেটা ম্যাক্সিমাম ম্যাটার অফ কনসার্ন ছিল যে 4 দিনে 800 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, যেখানে আমাদের সারা বছরের রেইনফল হচ্ছে 2000 অ্যারাউন্ড 2200। তো এই এভারেজ 4 দিনে হয়ে গেছে আপনার, একদিনে সিঙ্গেল ডেতে হয়েছে আপনার 300 mm। তো এটা হচ্ছে ঠিক আছে, এটা তো বেশি হয়েছে, নো ডাউট। কিন্তু আমি যেটা বলবো এটাতে, বিশেষ করে আমাদের সাউথে, গুমতি ডিস্ট্রিক্ট, এইসব ডিস্ট্রিক্টে, সিপাহীজলাতে খুব ভালো বেশি রেইন হয়েছে, আমাদের এখান থেকে বেশি হয়েছে রেইন, এবং আদার রিলেটেড কিছু ইস্যু আছে এগুলো, যেগুলো আমাদের রোড ড্যামেজের ক্ষেত্রে অনেক বেশি মানে বেশি করছে রোডটাকে ড্যামেজ। যেটার মুখ্য কারণ হচ্ছে কি স্ট্যাগন্যান্ট ওয়াটার। আচ্ছা, হ্যাঁ, জল দাঁড়িয়ে আছে, যেটা উনি বললেন যে এটা আমাদের যে রাস্তার যে কোয়ালিটিটাকে খারাপ করে দিচ্ছে, এটাকে উইক করে দিচ্ছে এটা। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা ইস্যু হচ্ছে কি, কিছু কিছু জায়গায় আমি যেটা বলতে চাইবো, ঠিক আছে, খরচ তো করতেই হবে, যেটা লাগবে খরচ করতেই হবে, প্রায়োরিটি ভাবে ডিসাইড করতে হবে যে প্রায়োরিটি যে জায়গাগুলোতে মিনিমাম, যেমন ধরুন পটহোলই কথাই বলো না, মিনিমাম এক্সপেন্ডিচারে আমরা আপাতত যেগুলো রিপেয়ার করে ফেলতে পারি এগুলো প্রথম রিপেয়ার। কারণ আমাদের এখানে রোডে বেসিক্যালি আমাদের ত্রিপুরাতে যেটা ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, হ্যাঁ, তো ওয়াটার বাউন্ড ম্যাকাডামের এইখানে এবং কার্পেটিং যেটা আমরা ইউজ করছি, এগুলো অ্যাকচুয়ালি এটা আপনার এই মানে বৃষ্টির জলটাকে মানে আপনার মানে এই স্লোপের মাধ্যমে
ফেলে দেওয়ার জন্য জল যদি দাঁড়িয়ে যায় তাহলে এই ওয়াটার বাউন্ড ম্যাকাডাম কিন্তু একদম ম্যাসাকার করে দেয়, কিন্তু একদম নষ্ট হয়ে যায় এটা। আচ্ছা, বুঝতে পারছেন তো? তো ওই জায়গাটাতে আমাদের বেশি ক্ষতি, কারণ জল যদি দাঁড়িয়ে যাচ্ছে তো এটা ওয়াটার বাউন্ড ম্যাকাডাম আমাদের যে ত্রিপুরার যে রোড এটা একদম বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে কি, এখানে আমি যেটা এখানে জোর দিতে চাইবো, এই যে আমাদের বর্ষা হলো, এতটা ডিজাস্ট্রাস মানে আমাদের সিচুয়েশনের ভিতরে পড়লাম, এই সময়টাতে আমাদের দেখে নিশ্চয়ই আমাদের ইঞ্জিনিয়াররা দেখেছেন ফিল্ড করে যে আমাদের কোথায় কোথায় আমাদের প্রবলেমগুলোর মেইন কারণটা এটা আইডেন্টিফাই করা বেশি। কারণ বর্ষা সামনের বছরগুলোতে যেটা আমরা ওই দিন বলছিলাম, নেচার ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং, আরো বেশি হতে পারে এবং আমাদের এখন থেকে প্রিপেয়ারনেসের দরকার আছে। যেমন ধরুন কেন জলটা দাঁড়িয়ে যায়, অনেকগুলো কারণ, এগুলো খুঁজে বের করতে হবে স্পেসিফিক। ত্রিপুরাতে যেমন আগরতলাতে আমরা ওই দিন বলছিলাম কিছু কিছু কারণ আছে, এগুলো ডিটেইলে ডিসকাশন করা যেতে পারে এগুলাতে। তো আবার এটা বিলুনিয়াতে হয়তো সেপারেট কারণ, অমরপুরে সেপারেট কারণ, হয়তো সোনামুড়াতে সেপারেট কারণগুলো দেখে বের করার দরকার আছে কি কারণে হচ্ছে, মানে আমাদের জলগুলো দাঁড়িয়ে আছে বা জল পাসেজ হচ্ছে না, বা এখানে কি ক্রস ড্রেনেজ আছে কিনা। অনেক জায়গাতে ক্রস ড্রেনেজ বলতে কি জলটা পাস করে দেওয়া, এমন হতে পারে যে ক্রস ড্রেনেজের জন্য রাস্তা খারাপ হয়ে যেতে পারে। ঠিক এখন এখানেই প্রশ্ন আসে যে আমরা আপনার এই কথা টেকনিক্যালি আমি বলছি, টেকনিক্যাল পার্টটাই প্রশ্ন আসে যে এই যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সড়কগুলো, আমরা আগরতলা রাজধানী শহর বাদই দিলাম, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন যে সড়ক যখন করা হয়, সেটা যেই করুক, পিডব্লিউডি করুক বা অন্য কোনো সংস্থা করুক, এইসব জিনিস কি মাথায় রাখা হয়? কারণ এই যে আপনি বলছেন স্লোপের কথাটা, দুদিকে স্লোপ থাকবে যাতে জলটা এবং পাশে ড্রেন আছে কিনা। এখন যেখানে জমি, যেখানে ধানি জমি রয়েছে, ধানি জমির মাঝখান দিয়ে যে সড়কগুলো গেছে, আমরা সাউথের দিকে যদি ন্যাশনাল হাইওয়েটা দেখি, এমন অনেক জায়গায় দেখি যে লো লাইং এরিয়ার মধ্যে দুদিকেই জমি, মাঝখানে আছে, যখন বৃষ্টি হয় তখন সেই ধানের জমি এবং রাস্তা সবকিছু একসঙ্গে ডুবে থাকে, কোনটা রাস্তা বোঝা যায় না। তাহলে এই জিনিসগুলো কি মাথায় রাখা হয় নাকি না রেখে এটা এরকম ভাবে হচ্ছে? আমাদের যে রুট প্যাটার্ন যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে, রুট প্যাটার্নে দেখা যাচ্ছে অলমোস্ট 60% রুট ইন হিলি এরিয়া, আচ্ছা, আর 40% হচ্ছে আমাদের প্লেন এরিয়া। আচ্ছা, ওকে। এবার প্লেন এরিয়া মানে ইনক্লুডিং আপনি যেটা বললেন পেডিল্যান্ড। আচ্ছা, পেডিল্যান্ডে হচ্ছে কি, পেডিল্যান্ডে এমনিতে আমরা যেটা রোড করার ক্ষেত্রে যে আমাদের যেটা মিনিমাম একটা স্লোপ মেনটেন করতে হয়। তো স্লোপ যেটা 1:2 আমরা স্লোপ, যদি আমার রোডের হাইটটা 3 ফিট হয় তাহলে স্লোপ দিতে হবে। আমি 1:1ও যদি স্লোপ দিই, আমার তো এদিকে আরো 3 ফুট যেতে হবে। আচ্ছা, তো আমরা কি হচ্ছে, তো পেডিল্যান্ডে রোড আমরা ম্যাক্সিমাম যে রোড করছি, ইভেন পিএমজিএসওয়াই প্রাইম মিনিস্টার সড়ক যোজনা টাকা দিচ্ছে রোডের জন্য, ঠিক আছে, কিন্তু ল্যান্ড পারচেজ করার জন্য কোনো প্রভিশন নেই। আচ্ছা, বা আমাদের যে ভিলেজ রোড আমরা করছি, ল্যান্ড আমরা পারচেজ করছি না। আচ্ছা, যারা স্টেক হোল্ডার আছে, যতটুকু রাস্তা পাওয়া যাচ্ছে পুরোটাই আপনারা করে নিচ্ছেন, ওনারা দিচ্ছেন, ওনারা এরকমই দিচ্ছেন। এলাকার যে লোকজন আছে, যারা প্র্যাকটিক্যাল আমরা যে কাজ করেছি, আমাদের যে অভিজ্ঞতা আছে, এরকম যে 8 ফুট রাস্তা হবে, 8 ফুটেই ওনারা দিচ্ছেন। হ্যাঁ, যে 8 ফুট রাস্তা করলে আমাদের 16 ফুট জায়গা লাগবে, স্লোপে রাস্তাটা টিকবে, এটা হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, তো এটাও কিন্তু একটা প্রবলেম হচ্ছে আমাদের পেডিল্যান্ডের উপরে যে প্রবলেমগুলি হচ্ছে। আচ্ছা, মেইন যেটা হচ্ছে আপনি যেটা বলতে চাইছেন যে টেকনিক্যালি যে আমাদের সাবমার্জড এরিয়া বা ওয়াটার লকড এরিয়াতে ডিজাইন হবে যে করা হচ্ছে কিনা, এটা তো হচ্ছে কি আমরা কিছু কিছু জায়গাতে আমরা কম্প্রোমাইজ করছি। কিরকম কম্প্রোমাইজ করছি? নট ইন কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে আমাদের। যেমন পিএমজিএসওয়াই যখন স্টার্ট হয়েছিল বোধ অল ওভার ইন্ডিয়াতে 2001-এ, কিন্তু আমাদের এখানে 2002-03 এরকম সবে স্টার্ট হয়েছে। তো স্টার্ট হওয়াতে তখন পার কিলোমিটার যে আমরা যে আমাদের রুট ডিজাইন করলাম, তো সেখানে যে প্রভিশন ছিল সিবিআর টেস্ট করে, মানে আপনার ওই সয়েল স্ট্যাটাস টেস্ট করে তার রোড পেভমেন্ট ডিজাইন করতে হয়। আচ্ছা, তো সিবিআর ভ্যালু আমাদের এখানে তো অনেক কম, যেটা সিবিআর ভ্যালু 15 to 16 থাকার কথা, আমরা গিয়ে পাই 8, 7, ইভেন 6। ওটা কি জিনিস, কি কাজে লাগে? এটা মানে সয়েল টেস্টিং এর যেটা বলা হয়, রাস্তা কতটুকু ভালো হবে, এটা ক্যালিফোর্নিয়া বেয়ারিং রেশিও। আচ্ছা, এটা হচ্ছে মানে সয়েল স্ট্রেংথ। আচ্ছা, আপনি যে সয়েল রোড করবেন, এটা সাব গ্রেড আসবে, এর উপর তো পেভমেন্ট, আমরা তো উপরে পেভমেন্ট দিয়ে যাচ্ছি যে কার্পেট রুট, তো ও থাকছে বেসের উপরে, বেসটা থাকছে সাব বেসের উপরে, মানে জাস্ট লাইক বিল্ডিং এর ফাউন্ডেশন। আপনি আমি ছাদের উপর দিয়ে হাঁটছি, আর বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, ছাদের উপর আমি যাই লুট চাপাই না কেন, এটা আস্তে আস্তে ব্রেক করবে। তো রোডের ক্ষেত্রে তো আমরা বিল্ডিং এর ক্ষেত্রে
আমরা যতটা কেয়ার নেওয়া হচ্ছে, রোডের ক্ষেত্রে কিন্তু আমরা ততটা কেয়ার নিতে পারছি না। আচ্ছা, একটা হচ্ছে রোড, ওই ও বলছিল বিশ্বজিৎ, যে ড্রেনেজ এন্ড ক্রস ড্রেনেজ এটা ভেরি ইম্পর্টেন্ট ইন রিলেটেড টু দ্য রোড প্রোটেকশন। একদম, কারণ জল হচ্ছে রোডের 1 নম্বর শত্রু ওয়াটার, 2 নম্বর শত্রু ওয়াটার, 3 নম্বর শত্রু ওয়াটার। রোডের এনিমি হচ্ছে ওয়াটার ওয়াটার ওয়াটার। ওকে, হ্যাঁ, আর ও যেটা বলছিল WM করছে, ওয়াটার যেটা করছে, তো ওয়াটার লকড এরিয়াতে তো ইট ইজ নট প্রপোজ ফর টেকনোলজি, দিন দিন তো অ্যাডভান্স হচ্ছে। এটা আপনি মেডিকেল সায়েন্স বলুন, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বলুন, ডে বাই ডে সবকিছু অ্যাডভান্স হচ্ছে। আমাদের যে এই ওয়াটার লক হয়ে যাচ্ছে, ডে টু ডে এরিয়াগুলো বাড়ছে। বিশেষ করে একটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মেজর ড্যামেজ, এটা হতে সবসময় হয় না, 8-10 বছর পরে একবার এরকম বন্যা হয়, দুর্যোগ হলো, তারপরে হলো। এমনিতে রেগুলার যে ড্যামেজগুলো হচ্ছে এগুলিতে আমাদের তো নজর দিতে হবে। একটা হচ্ছে আপনার শর্ট টাইম প্ল্যান, আর একটা হচ্ছে লং টার্ম প্ল্যান নিতে হবে। শর্ট টাইম তো আমাকে এখন যে করতেই হবে, যে ড্যামেজগুলো হয়ে গেছে, না তো আমি চলতে পারবো না। যত মিনিমাম কস্টিং এ যা করা যায় আমাদের ইঞ্জিনিয়াররা আগেও করেছে, এখনো করবে, অবশ্যই করবে, এটা হবে। কিন্তু আমার মাথায় রাখতে হবে যে পাশাপাশি লং টার্মে আমরা কিভাবে যেতে পারি। আমাদের যেটা মনে হয় লং টার্ম করতে গেলে যে সাবমার্জ এরিয়াগুলো আছে, এই সাবমার্জ এরিয়া ধরুন আমাদের যে অল্প বৃষ্টিতেই, হ্যাঁ, যে 60 মিলিমিটার, 50 মিলিমিটার, 80 মিলিমিটার বৃষ্টি হলেই কিছু জায়গা সাবমার্জ হয়ে যাচ্ছে, কুরিয়ান চৌমনি বলুন বা বিদুরকর্তা বলুন, শহরগুলোতে বেশি। সব জায়গাতে ওই যে ফ্লেক্সিবল পেভমেন্টের পরিবর্তে, ইনস্টিড অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, আমরা রিজিড পেভমেন্ট বা সেমি রিজিড পেভমেন্টে আমরা যেতে পারি। রিজিড পেভমেন্টগুলোতে ইনিশিয়াল কস্টিং হাই, কিন্তু ইনিশিয়াল কস্টিং হাই হলো এটার যে রেকারিং যে কস্ট এফেক্টিভ, অনেকদিন ঠিক কস্ট এফেক্টিভ। ওকে, রেকারিং যে এক্সপেন্ডিচার সেটা মেইনটেনেন্স এটা লাগবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, মানে বিটুমিন আপনারা ইউজ করবেন না, তাহলে সেখানে কি কংক্রিট হবে? কংক্রিট হবে না, বিটুমিন দিয়ে আরেকটাও করা যায়। আমরা একবার করেছিলাম, বিষয় তোমার যে মনে আছে কিনা, 2005 সালে বোধহয় করেছিল আরবান থেকে মেস্টিক অ্যাসফল্ট দিয়ে। মেস্টিক অ্যাসফল্ট দিয়ে আপনি দেখেছেন কিনা, আমাদের এই মোটর স্ট্যান্ড থেকে শুরু করে কামানচুমনি দিকে হরিগঙ্গা বসাক, রেজাল্ট কি এসেছে? 10-12 বছর একদম ইনটেক্ট ছিল। ডিবিএম আর ডিবিএমটা as good as কংক্রিট পেভমেন্টের কাছাকাছি। এটাও কিন্তু কস্টিংটা কি হয় সেটা? কস্টিং বেশি ছিল, কিন্তু আপনার লং লাস্টিং ছিল। এটা কিন্তু 10-12 ইয়ার্স রান করেছে। কিন্তু ভুল করলাম আমরা, এই মেস্টিক অ্যাসফল্ট করে এরপর আবার আমরা কার্পেটিং, বিটুমিন কার্পেটিং, এটা আপনি স্টোন দিয়ে একটা বিল্ডিং উপরে ছাদ করলেন, এটার উপরে আপনি ব্রিক্স কংক্রিট দিয়ে দিলেন, এটা তো অলমোস্ট এরকম হয়ে গেল না? তো সেটা কাজ আর হলো না, তো সেটা গুরুত্বটা থাকলো না। এই জিনিসগুলি টেকনিক্যালি, এই জিনিসগুলিও আমাদের কিপ ইট ইন মাইন্ড। ঠিক, এগুলোই আমাদের আসলে। দর্শক বন্ধুরা, আমরা যখন সড়ক নিয়ে কথা বলি, আগরতলা শহর তো বটেই, আগরতলা শহরের পাশাপাশি গোটা ত্রিপুরা রাজ্যে কিন্তু বিশেষ করে এই বর্ষাকালে বিভিন্ন সড়কগুলো অল্পতেই কিন্তু চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এবং ত্রিপুরা রাজ্যে যদি সবচেয়ে বেশি পথ অবরোধ কিছুর জন্য হয়ে থাকে, তাহলে সেটা জলের পর্বত সড়কের জন্যই হয়। মানুষ সড়ক ব্যবস্থা ঠিক নেই বলে, চলাচল করতে পারছে না বলে পথ অবরোধ করেন। এবং যেটা রাইটলি বলছিলেন নন্দীবাবু, যে বাড়ি থেকে বেরিয়েই আগে আমাদের সড়কের প্রয়োজন হয়। তাহলে এবার যে প্রাকৃতিক দুর্যোগে যে কোনো রাস্তা খারাপ হবে এবং সেটা যুদ্ধকালীন তৎপরতায় সেটাকে দপ্তরকে কাজ করে সেগুলোকে মেরামত করতে হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সড়কগুলো যেগুলো এত টাকা ব্যয় করে, মানে খরচ করে সেটাকে তৈরি করা হয়, সেগুলো অল্প বৃষ্টিতে যখন নষ্ট হয়ে যায়, তখন কি আমাদের অন্য কোনো টেকনোলজি আমরা ইউজ করতে পারি কিনা, সেটা ভাববার সময় কিন্তু এখন এসে গেছে। বিশ্বজিৎবাবু, আমরা একদম স্পেসিফিক যদি দেখি, একদম আমরা যারা, আপনারা টেকনিক্যাল পার্সন, আপনারা ভালো বোঝেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা খালি চোখে যেটা দেখি, আগরতলা শহরে কিছু রাস্তা যদি আমি আপনাকে উদাহরণ দিই, ধরুন আগরতলা শহরে ওরিয়েন্ট চৌমনি থেকে রবীন্দ্র ভবন, এই জায়গাটা, রবীন্দ্র ভবন উঁচু, ওরিয়েন্ট চৌমনি উঁচু, মাঝখানে জায়গাটা নিচু, কেন? এই রাস্তাটা এইভাবে কেন তৈরি করা হয়? আচ্ছা, আরএমএস চৌমনি, ওরিয়েন্ট চৌমনি থেকে আরএমএস চৌমনি অটো স্ট্যান্ডটা অবধি বা মন্ত্রীবাড়ি রোড ক্রসিংটা অবধি, এই জায়গাটা অবধি, এই জায়গাটা এরকম নিচু কেন? রাস্তা যখন তৈরি করি, এবার অনেকেই বলেন যে পাশের বাড়িগুলো নিচু, তার জন্য রাস্তাটাকে নিচু রাখতে হয়। এখন আমরা বর্তমানে যদি দেখি আশেপাশে সবকিছু উঁচু হয়ে গেছে, তাহলে রাস্তাটা কেন নিচু, আর এই জায়গাটাতে এরকম কেন ঢালু করা? এটা একটা প্রশ্ন আপনার কাছে রইল। আর যেটা আমরা যদি হাইওয়েগুলো দেখি বা গ্রামীণ সড়কগুলো দেখি, যেগুলো এমন এমন কিছু সড়ক আছে যেগুলো অল্প বৃষ্টিতেই গোটা সড়কটাকেই ভেঙে নিয়ে চলে যায় বা ধুয়ে নিয়ে চলে যায়, এটা কেন, কিভাবে হয়?
এটা কি মানে অল্প মাটিতে টেকনিক্যালি স্ট্রং থাকে না? বলছি আপনাকে, একটা হচ্ছে কি আমাদের মতো স্টেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে আপনার বললেন না যে রাস্তা এবং বাইরের জমি এক লেভেলে তো হওয়ার কথা না। একটা কিছুটা দোষ আমি বলবো যে এগুলো বেসিক কনসেপ্ট, মানে রোড ডিজাইনের ক্ষেত্রে, রোড ডিজাইনার যেমন উনি বললেন সিবিআর এর কথা বললেন না, সিবিআর বেস করে আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের রোড ডিজাইন, আমাদের থিকনেস কটা লেয়ার কি হবে এগুলো আমরা ডিসাইড করা হয়। ওকে, আমাদের স্টেটে ধরুন এগুলো কম্প্যাকশন এগুলো যাই হয় মোটামুটি খারাপ হয় না, মোটামুটি হয়। কিন্তু এটা মুখ্যত কারণ হচ্ছে একটা হচ্ছে কি আমাদের এমবাঙ্কমেন্ট তৈরি করা হয় না। এটা একটা কারণ। অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিমিটেশন অফ ফান্ডও আছে এটার ভেতরে বড়। ইঞ্জিনিয়ারদের সেরকম ভাবে প্ল্যান করা, যেমন একটা রাস্তা ধরুন আমি বলছি বিলোনিয়া টু ঋষিমুখ রাস্তা। আচ্ছা, বিলোনিয়া টু ঋষিমুখ রাস্তা, এই রাস্তাটা অনেকটা জায়গায় এরকম আছে, অনেকটা মানে প্লেন, মানে জমির লেভেলে আছে অনেক জায়গায়। তো এই জায়গাটাকে যদি আমরা আরো উঁচু করতে গেলে আমাদের যে টাকা দরকার, লিমিটেড বাজেটের ভেতরে আমাদের প্রায়োরিটিটা ওইভাবে ডিসাইড করা হয়েছে যে আমরা এই কাজটাকে কমপ্লিট করব। এটা যদি পুরো করতে যায় আমাদের অনেক টাকা কম্প্রোমাইজ করতে হচ্ছে, যে ওই ড্রেইন এন্ড টো ওয়াল ওইসব জায়গাতে গিয়ে আমাদের তখন কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু পরে রোডগুলো আর রক্ষা করা যাচ্ছে না। তারা বারবার তো তারা প্রতি বছর সেটাকে মানে ওই যে কিছুদিন পর পর ভাঙছে, তারা খরচা তো সেখানেও হচ্ছে। সেখানে হচ্ছে কি পিএমজিএসি যে বললাম না, ওই 2-3 তে দিয়েছিল টার্গেট 1 কিলোমিটারে তো 35 লাখ। আচ্ছা, পিএমজিএসি গাইডলাইন ছিল। তা আমাদের যে সিভিয়ার কন্ডিশনে পেভমেন্ট ডিজাইন যা বললো এটা আমরা করলাম, করে আমাদের যে টোয়াল প্রোটেকশন করতে হয়, ছোট টাইপের রিটেনিং ওয়াল তো যে বড়গুলি, ছোট ওয়াল করতে হচ্ছে। হ্যাঁ, তো ওইসব জায়গাতে গিয়ে বা ড্রেন করতে হচ্ছে, ক্রস ড্রেন করতে হচ্ছে, তো ওইসব জায়গাগুলো আমরা কম্প্রোমাইজ করছি। ওকে, সেটা পারমিট করছে না? হ্যাঁ, পারমিট করছে, অর্থ পারমিট করছে। হ্যাঁ, এর ভিতরেও আমাদের ধরুন না পেভমেন্ট যে একটা ডিজাইন কনসেপ্ট বা এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক সময় ব্রেইনে থাকে না, এটাও ফ্যাক্ট। আমি মানে ইঞ্জিনিয়ার বলে আমি ইঞ্জিনিয়ারদের সেফগার্ড দেবো এরকমও না, এটা সবসময় সব জায়গাতে থাকে না। আচ্ছা, এটা যেমন ধরুন আপনার স্লোপটা যেটা নর্মাল যে ক্যাম্বারিং বলা হয়, ক্যাম্বারিংটা মেনটেন করতে কোনো অসুবিধা থাকে না। হ্যাঁ, এটা অনেক সময় যে প্র্যাকটিক্যালি যারা ফিল্ডে যারা কাজ করছেন ওনাদের অনেক সময় এটা সেরকম কনসাসনেস থাকে না, এটা একটা কারণ। এই যে আপনি স্লোপের কথা বলছেন, এখানে আমি একটু অ্যাড করে দিই সাধারণ মানুষের সাধারণ কথা। আমরা অনেক গাড়ির চালকরা বলেন যে এখানে ইঞ্জিনিয়াররা রাস্তাটাকে ভুল বানিয়েছেন। অনেক সময় দেখা যায় রাস্তাটা একদিকে ঢালু, গোটা রাস্তাটাই একদিকে ঢালু থাকে। সেটা আপনি বলছেন টার্নিং, যেটা সুপার এলিভেশন। হ্যাঁ, এগুলো এখানে অ্যাকচুয়ালি সুপার এলিভেশন যদি ঠিক না থাকে অ্যাক্সিডেন্ট হয়। এবং এরকম আগরতলা শহরে, হ্যাঁ আগরতলা শহরে এরকম একটা জায়গা আছে যেটা বলা হতো যে বারবার এখানে সুপার এলিভেশনটা মেইনটেইন করতে, যেটা বলছে এটা ক্যাম্বার, মানে স্টেট টুটে যেটা ক্যাম্বার থাকবে দুদিকটা চালু থাকবে, আর ড্রেন থাকবে সাইডে থাকবে। সুপার এলিভেশনটা হচ্ছে এটা টার্নিং এ থাকবে, কার্ভের ভিতরে। হ্যাঁ, এটা আমাদের এই যে স্পিডের সাথে সাথে ভেহিকেলটাকে এটা মানে স্লোপ মেইনটেইন করতে হয় টু কাউন্টার দা মানে স্কিডিং, এটা যাতে না হয়। এইটা এগুলো হচ্ছে কি এই জিনিসগুলো। আরেকটা হচ্ছে কি আমাদের যে ইঞ্জিনিয়ারদের না, আমাদের কনস্ট্রাকশন এখন বড় বড় কাজ হচ্ছে। দেখুন গত কয়েক বছরে আমাদের এখানে অনেক মেজর ওয়ার্কস হচ্ছে, ঠিক আছে, কিন্তু আগে তো আমাদের এখানে বড় বড় কাজ করার মতো সেরকমের আপনার মানে মেশিনারিজ বলুন, আজকে থেকে যেসব রোড টেকনোলজি অনেক বছর আগে হয়েছে সেরকম ছিল না আমাদের এখানে। বললো না, আমাদের ত্রিপুরাতে আগে রোডের মানে টোটাল বাজেটের প্রভিশনই খুবই লিমিটেড ছিল। হ্যাঁ, ওই অনুযায়ী প্রভিশনটা ঠিক করতে হতো। ধরুন আপনার 10 কিলোমিটার রাস্তা দিয়ে আমরা হয়তো 30 কিলোমিটার রাস্তা করে ফেললাম, কারণ এখানে এটা একটা ফ্যাক্টর। কিন্তু এখন সময় এসছে আমাদের বিশেষ করে যে এইগুলো রেকটিফাই করা, কারণ এখন আমাদের বাজেট প্রভিশন আছে এগুলো। আর টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউটা বিশেষ করে আমি বলবো যে যেমন ধরুন সেন্ট্রালি মনিটরড, একদম সেন্ট্রালি মনিটরড কোন রাস্তাটা আমরা কখন করছি, এবং এইটাতে একটা পার্ট করে করে আমরা এটার মডিফিকেশন করে নেব, মানে রাস্তাটাকে এমন বানিয়ে নেবো যাতে তো সহজে নষ্ট না হয়। হ্যাঁ, এইরকম বলো সব বেশি জায়গা না, কিন্তু এরকম
অনেকগুলো আমাদের আছে, আমাদের ইজিলি আমরা ঠিক করে নিতে পারি, বা ধরুন আমাদের দোষেও হয়। যেমন ধরুন না, অনেক সময় কি হয়, একটা পটহোল যদি হয়ে যায়, মাঝখানে যদি একটা পটহোল, এটা যদি ইয়ে হয় এবং গাড়ি চলছে, এটার ভিতর দিয়ে জল ঢুকে রাস্তাকে একটু ড্যামেজ করে দিতে পারে একদম। আর একটা হচ্ছে ক্রস ড্রেনেজে যেটা বললাম, জল সাফিসিয়েন্টলি জল ফ্লো করার মতো প্রভিশন না থাকলে ওইটাও হতে পারে এটা। তো এগুলো দেখে দেখে আমাদের, বিশেষ করে বৃষ্টি যেহেতু বাড়ছে দিন দিন, আমাদের এগুলো রেকটিফাই করার ব্যাপার আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা ঠিকই যে আগরতলা শহরে অ্যাকচুয়ালি আমাদের এই যেরকম ভাবে ইনান্ডেশন হয় বা যে প্যাচে প্যাচে যে জায়গাগুলোকে ইনান্ডেশন হচ্ছে, ধরুন ফ্ল্যাট হচ্ছে জায়গাগুলোতে, আমরা বলছি না একই জায়গাতে, এগুলো টেকনিক্যাল, মানে আমি বলবো টেকনিক্যাল টিম দেখে দেখে ওই প্যাচে প্যাচে আমাদের কংক্রিট রোড করা যেতে পারে। হ্যাঁ, তাহলে কি হবে, এগুলো আপনার আর অত সহজে আপনার নষ্ট হবে না। ঠিক, আমরা যখন অর্থের অভাবের কথা বলছি বিশেষ বাবু, আমি বলবো, আমি একটা জিনিস বলি এখানে, দেখুন যে কোনো গভর্নমেন্ট বলুন, ওর কাছে পাবলিকের এক্সপেকটেশন থাকে কি, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস এবং ম্যাক্সিমাম লোকের বেনিফিট। ফার্স্ট পয়েন্ট এইটা, প্রপার ইউটিলাইজেশন। আইন শৃঙ্খলার পরের কথা বলছি একদম। এবার হচ্ছে কি, এই কাজটা করতে গেলে আমাদের এই যে প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস বলতে বোঝায় যেটা আমাদের লং রানে আমি কতটা সার্ভিস দিতে পারছি, এই যে টাকাটা খরচ করছি একদম। সুতরাং এটা আমার মাথায় রাখতেই হবে। এটা আমরা ক্যাজুয়ালি, উই ক্যানট অ্যাফোর্ড ডুইং থিংস ক্যাজুয়ালি। আমি সোজাগত হচ্ছে এটা, মানে আমার গভর্নমেন্ট সরকারের উচিত এখন, আমি বলবো এখন একদম পুরোটা জিনিস দেখে, এবার মেজর প্রত্যেক 3 মাসে বা 4 মাসে প্রত্যেক মানে কোয়ার্টারলি আমি এখন কন্ট্রাক্ট দেবো কিনা সেটাও এখন বিবেচনা করতে হবে। এখন তো মনে হচ্ছে প্রত্যেক কোয়ার্টারলি কন্ট্রাক্ট দিতে হবে, কারণ এখন যে পরিবেশ দেখা যাচ্ছে, ধরুন এই যে আপনি প্রপার ইউটিলাইজেশনের কথা বললেন, আমরা আনপ্ল্যান্ড ওয়ার্কও দেখি, বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সিনক্রোনাইজেশন দেখি না। কারণ একটা সড়ক করা হলো, উইদিন 6 মান্থস সেটাকে কেটে মাঝখান দিকে কেটে দেওয়া হলো বা সাইড দিকে কেটে বড় বড় ড্রেন করে রাস্তাটাকে ভেঙে দেওয়া হলো। যে রাস্তাটা একদম, যে রাস্তাটা হয়তো 6 বছর বা 10 বছর কিছু হতো না গাড়ি চললে, সেই রাস্তাটাকে ভেঙে কেটে দিয়ে সেটাকে 6 মাসের মধ্যে নষ্ট করে দেওয়া হলো। তাহলে এটা কি গভর্নমেন্টের পরিকল্পনা বা বিভিন্ন দপ্তরের পরিকল্পনার অভাব বলবেন? আর আপনি এই যে পথহোলের কথা বলছেন, আমরা প্রচুর পথহোল দেখছি। দেখুন, পথহোলটাকে আমরা যতটুকু ডিপার্টমেন্ট, পিডব্লিউ ডিপার্টমেন্ট যতই ছোট করে বা নেগলেক্ট করুক, কিছু কিছু মানুষের জন্য কিন্তু এটা জীবন সংশয় হয়ে যায়। আজকাল আমরা দেখি রাস্তায় সবচেয়ে বেশি চলে হচ্ছে টু হুইলারের মধ্যে স্কুটার চলে সবচেয়ে বেশি, ছোট চাকা। আমাদের আগরতলা শহরে এবং ত্রিপুরা রাজ্যে ছোট চাকার 3 চাকার বাহনগুলো চলে, অটো বা এখন যে, এবং এই যে পথহোলগুলো এক একটা হয়, একটা ছোট চাকা ঢুকে যায় এবং সেখানে ঢুকে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তবে আমি আপনার পথহোলের ব্যাপারে বলবো, এখানে এই স্টুডিওতে বসেই কিন্তু আমার মনে আছে আমরা বলেছিলাম অ্যারাউন্ড 5 ইয়ার্স ব্যাক, ওকে, এবং তখন আমার কাছে ভালো লেগেছে যে গভর্নমেন্ট কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে অনেক ছোট ছোট পথহোল কিন্তু ঠিক করেছিল একদম। এবং আমি আমাদের মনে হয় খুব সম্ভবত এই পিডব্লিউডির সেক্রেটারির বা কমিশনারের একটা চিঠিও আছে প্রত্যেক ইঞ্জিনিয়ারের কাছে, যাতে মানে খুব মানে ভিজিট করে পথহোলগুলো যাতে ইমিডিয়েট উইথ প্রায়োরিটি। সেটাই না, এক্ষুনি আমার সেটাই প্রশ্ন ছিল যে পথহোলগুলো যে একটা এই যে বর্ষা হয়েছে, আগরতলা শহরে প্রচুর রাস্তায় পথহোল হয়ে গেছে, সেগুলো করতেও কি কন্ট্রাক্ট দিতে হবে নাকি সেগুলো দপ্তর করতে পারে ইচ্ছে করতে পারে? এটা অনেক রেডিমিক্স আছে। ঠিক 23 তারিখের পর আগরতলা শহরে তেমন কোনো বড় বৃষ্টি হয়নি, জল জমেনি। আজকে 28 তারিখ, এখনো কিন্তু আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অলি গলিতে পথহোল এবং প্রধান সড়কগুলোতে আছে। দেখবেন আপনি পথহোলসের আরেকটা দিক হচ্ছে, ছোট অবস্থায় যদি আপনি মেইনটেইন করেন, আপনার কস্টিং কিন্তু অনেক কম লাগে, কমে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো একদিনে বড় হয়ে যাচ্ছে। পথহোল স্টিক করার কিন্তু আমাদের শেলমেক জাতীয় অনেক রেডিমিক্স আমাদের কংক্রিট আছে, রেডিমিক্স দিয়েও আমরা কিন্তু যে করতে পারি। কিন্তু ওইটা ইনিশিয়েটিভ করছে ডিপার্টমেন্ট, করছে না এরকম না, করছে, কিন্তু এগুলিকে আরো বেশি মনিটরিং করা দরকার এবং এটা রেগুলার বেসিসে করতে হবে, মানে একবার ফুল প্রায়োরিটি দিয়ে মানে হয়েছে। কিন্তু একদম ফুল প্রায়োরিটি যেটা বললেন যে ওই আজকে যে পিডব্লিউ রাস্তা করে গেল বা ইউটিলিটি সার্ভিস, এটা ড্রিঙ্কিং ওয়াটার হোক বা বিএসএনএল হোক বা কেটে দিল, হ্যাঁ, এটা ওই কোঅর্ডিনেশন অভাব আছে। কিন্তু গভর্নমেন্টাল লেভেলে কিন্তু অনেক সার্কুলার অনেক কিছু দেওয়া আছে, হ্যাঁ, তুমি প্রায়োর টু দেবে এবং রুটটা কাটলে তুমি আবার এজ ইট ইজ ওই কন্ডিশনে রুট ঠিক করে দেবে, কিন্তু ওই কমিউনিকেশন কোঅর্ডিনেশন গুলো হচ্ছে না। ঠিক, তাহলে ভুক্তভোগী তো মানুষ হচ্ছে, নাগরিক, সাধারণ নাগরিক সাফার করছে। যেমন আরেকটা ইম্পর্টেন্ট আপনি বললেন রাস্তার ব্যাপারে, যেমন এই যে ওয়াটার যে পাস করে ওয়াটারওয়ে, যেটা যেমন ধরুন না আমাদের ব্রিজ যে কনস্ট্রাকশন হয়, ক্রস ড্রেনেজ যে কনস্ট্রাকশন,
এখানে একটা হাই ফ্ল্যাট লেভেল একটা মেজারমেন্ট থাকে, যেটার উপরে হাই ফ্ল্যাট লেভেলের উপরে বেস করে আমাদের ব্রিজের মানে আপনার এই এটা টপটা ডিসাইড করা হয়, ফ্রিবুট থাকে আর কি, হাই ফ্ল্যাটের উপরে ফ্রিবুট, এরপরে ব্রিজ থাকে। এবং সেই সঙ্গে আমাদের কতটা কোন একটা জায়গাতে কতটা উইথ হওয়া দরকার ক্রস ড্রেনেজ, সাফিসিয়েন্ট না হলে কি হচ্ছে ওই প্রবলেমগুলো। তো এগুলো সব খুব খুঁটিনাটি, এই যে বেসিক জায়গাগুলো, বেসিক ইঞ্জিনিয়ারিং এগুলো দেখা উচিত রোডের ব্যাপারে। যেমন ধরুন একদম বেসিক ইঞ্জিনিয়ারিং কি বিশেষভাবে আপনার মনে হয় যে, বা আপনাদের দুজনেই কি বলছি যে আমাদের যে কাজগুলো খুব ছোট ছোট কাজগুলো, আমরা নাগরিকরা খুব ছোট ছোট যে সার্ভিসগুলো দপ্তর থেকে চায়, বড় রাস্তা বানাবে, R&B বড় রাস্তা বানাবে, বড় সবকিছু বানাবে, ব্রিজ বানাবে, বিল্ডিং বানাবে, সেগুলো পরের কথা। এই যে বন্যা হয়ে গেল, বর্ষাকাল, ছোট ছোট যে সমস্যাগুলো হয় রাস্তা নিয়ে, মানুষের চলাচলে যে সমস্যাগুলো হয়, কারোর স্পাইনাল কর্ডে এমন ব্যথা পেলো যে সারা জীবনের জন্য তার জীবনটাই নষ্ট হয়ে গেল, এই সমস্যাগুলো আন্তরিকভাবে দপ্তর ইচ্ছে করলে বা দপ্তরের যারা আধিকারিকরা আছে ইচ্ছে করলে করতে পারে, নাকি তাদের উপর একটা টপ মনিটরিং এর কোনো জায়গায় প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন, যে এটা আলাদা ভাবে যারা সরকারি চাকরি করছে তাদের তো, আমরা তো চাকরি করছি, এরকম কোনো একটা মনোভাব কি আছে? আপনারা কি মনে করেন এই জায়গাটা? দেখুন, আমি বিশেষ করে মেইনটেনেন্সের ক্ষেত্রে এবং মনিটরিং এর ক্ষেত্রে 2017 ত্রিপুরাতে একটা বড় ফ্লাড হয়েছে, তারপরও ফ্লাড হয়েছে, আগেও ফ্লাড হয়েছে, বিভিন্ন রকম মেজার হয়েছে। ধরুন আপনি গত 2-3 দশক ধরে ধরুন, মেজারগুলো কি এনাফ? জনসাধারণ খুশি? নট খুশি, একদম না। এইটাতে আনসারটা রয়ে গেছে যে আমরা এক্সিস্টিং যে প্রসিডিউর ফলো করে আমরা করছি, দিস ইজ নট এনাফ। তাহলে আমাদের এখানে দরকার আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে, আউট অফ দ্য বক্স চিন্তা করার দরকার আছে। এখন আমাদের যারা যেটা করা চিন্তা দরকার, করে সত্যিকারে এসব যে বলে, আপনি যেটা বললেন সিনসিয়ারিটি অফ থিংকিং, ওকে, এখন রোড মেইনটেনেন্স পলিসি একটা বানানো দরকার। রোড মেইনটেনেন্স যে পলিসি একটা যে থাকতে হবে, ওকে, হ্যাঁ, যে জিনিসটা হয়তো আমাদের কিভাবে করতে পারে। আমরা যেহেতু এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, প্রাকৃতিক দুর্যোগ ছেড়ে দিলাম, বৃষ্টিতে আমাদের আগরতলা শহরে এবছরই তো আবার জল জমেছিল কিছুদিন আগে। আমি আপনাদের গ্লোবালাইজেশনের যে এফেক্ট আপনি কিছু করেন, আমাদের হাত নেই, আমরা কিভাবে তৈরি থাকতে পারি এটা হবে। কিন্তু আমাদের এখন রোড মেইনটেনেন্স একটা পলিসি যদি আমরা যে করতে পারি, আমাদের যে টোটাল যে রোড আছে, রোড নেটওয়ার্ক আমাদের যা আছে, এখানে আপনি দেখুন যে ন্যাশনাল হাইওয়ে আমাদের আছে 923 কিলোমিটার, এটা NSADCL করে, আর পিডব্লিউডি খুব একটা অল্প স্ট্রেচ আছে আপনার মানে 18 মোড়া রেঞ্জে। আচ্ছা, স্টেট হাইওয়ে আছে 1057 কিলোমিটার, মেজর ডিস্ট্রিক্ট রোড এন্ড আদার ডিস্ট্রিক্ট রোড মিলে প্রায় 650 কিলোমিটার আছে। আরবান রোড আছে 1048 কিলোমিটার, এবং ভিলেজ রোড যেটা আমরা মানে RD ডিপার্টমেন্ট পঞ্চায়েত ADC আছে 8159, এটা হচ্ছে 31 মার্চ 2024 অবধি। হ্যাঁ, ভিলেজ রোড আছে 12,360, বিশাল, কিন্তু প্রায় 50% হচ্ছে ভিলেজ রোড, যেটা ইনক্লুডিং PMGC মানে 7,500 কিলোমিটার PMGC রোড। IBB মেইনটেইন করছে, IBB যেটা বর্ডার ফেন্সিং 334 কিলোমিটার। তো এটাকে মেইনটেইন করতে গেলে তো আপনার এই রুটগুলি যদি আমি মেইনটেইন করতে চাই, NSADCL আমি বাদ দিলাম, IBB রুট বাদ দিলাম, দেওয়ার পরে যে প্রায় 23,000 রুট আমার থাকছে, তো এটাকে আমি মানে র্যান্ডম বা হ্যাপাজার্ডলি এরকম করলে তো আমার হবে না। তো আমার তো কোন রুট কবে কনস্ট্রাকশন হয়েছে, তার ডিজাইন লাইফ কত, যেমন NH এর ক্ষেত্রে রুট ডিজাইন লাইফ আছে 20 ইয়ার্স, একদম PMGC এর ক্ষেত্রে রুট ডিজাইন লাইফ আছে 10 ইয়ার্স, কিন্তু 10 ইয়ার্স মানে ইনক্লুডিং আপনার মেইনটেনেন্স, রুটিন মেইনটেনেন্স, যেটা এগুলি আমার করতে হবে। কিন্তু আরবান রোড গুলো তাও কিছু ঠিক থাকলে, কিন্তু ভিলেজ রোডের অবস্থা তো একদম, এবার এই বর্ষায় বা এই বন্যায় তো ভিলেজ রোডের অবস্থা তো একদম বেহাল। আপনি যদি রোড মেইনটেনেন্স পলিসি থাকে, যে রোডটা আমি 2020 তে করলাম, তাহলে এটা যদি আমার ফেজ ওয়াইজে 2025 বা 26 এ একটা রুটের যে পার্সেন্টেজ আসবে, এত পার্সেন্ট প্রত্যেক ইয়ারে আমি করব অ্যাকর্ডিং টু তার কনস্ট্রাকশন ইয়ার। এরকম করে তো একটা জায়গাতে তাহলে আমাদের যেটাই বলছিলাম যে আমাদের একটা অন্যভাবে চিন্তা করতে হবে, যেমনটা আপনারা বলছিলেন রোড মেইনটেনেন্স পলিসি, আর একটা হচ্ছে ওই ওয়াটার লকড এরিয়াগুলিতে রিজিড পেভমেন্ট বা সেমি রিজিড পেভমেন্ট এরকম কিছুতে, এবং কোথায় কি রোড তৈরি করব সেটাও কিন্তু ভাববার দরকার রয়েছে। যেখানে আমরা এই ধরনের এই যে এখন যে ধরনের এই যে বিটুমিন দিয়ে আমরা যেভাবে করছি, সেটা কি পাল্টে অন্যভাবে কংক্রিট রোডের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে, ওয়াটার লক জায়গাগুলো। ব্যাপারটা হচ্ছে কি, আমি বলবো এটা তো করা যেতেই পারে, এটা ছোট ছোট
যে ওয়াটার লক বেশি থাকে না, হচ্ছে কি মেইনলি জায়গাটা হচ্ছে আমি যেটা বললাম না, ক্রস ড্রেনেজ একটা ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট, এগুলোর জন্য প্রবলেমটা বেশি হচ্ছে। আরেকটা হচ্ছে কি আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দেবে, আমরা টাকাগুলো খরচ করার জন্য এবার আমরা করার সময় বুঝতে পারছি রোডটা সাইন্টিফিক না, আমরা করার আছে করে ফেলছি, দিস ইজ দ্য রং অ্যাপ্রোচ আমি বলবো। আমরা যতটুকুই করি আমরা রোড সাস্টেনেবল করব, এবং আমরা টেকনিক্যালি রাস্তাগুলো দেখে মানে ইটস ইজ আনপার্ডনেবল। আমি এই সরকারি টাকা নয়ছ একদমই মানে আই এম নট ইন সাপোর্ট অফ অল দিস থিংস। কারণ হচ্ছে কি আমরা মানে টাকা খরচ করার জন্য খরচ করব, এটা হতে পারে না। আমাদের এজ এন ইঞ্জিনিয়ার আমাদের মানে রেসপন্সিবিলিটি থাকবে যে আমরা রোডটা আমরা কেন নষ্ট হলো, এটার জন্য আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। এবং এই দায়বদ্ধতার জন্য আমি যেটা বললাম, এক্সিস্টিং যেভাবে হচ্ছে কাজ, এর বাইরে সরকারকে চিন্তা করতে হবে। কারণ আমি যেটা বললাম বারবার জিনিস হচ্ছে কিন্তু কাজ হচ্ছে কিনা, এই জায়গাটাতে আমাদের মনে হয় ভালোভাবে সরকারের চিন্তা ভাবনা করা উচিত। নিড অফ দ্য আওয়ার হচ্ছে এখন কোয়ালিটি সার্ভিস, নিড অফ দ্য আওয়ার হচ্ছে কোয়ালিটি সার্ভিস। এখন সব পাবলিক কিন্তু গোল্ড কোয়ালিটি সার্ভিস চাবে, তো কোয়ালিটি সার্ভিস দিতে গেলে তো আমার কোয়ালিটি ওয়ার্ক করতে হবে। হ্যাঁ, এটা রোড ট্যাক্স কিন্তু প্রত্যেকটা যানবাহন চালক, সে ধর্মনগর থেকে বিলোনিয়া অবধি, আগরতলা থেকে উদয়পুর অবধি সবাই কিন্তু একই রকম ভাবে দিচ্ছে, কিন্তু সেই সার্ভিসটা সবাই পাচ্ছে কিনা সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে, এখন জানছে। অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আরো বিস্তারিত অবশ্যই আলোচনা করা যেত, কিন্তু যেতে যেতে আমার কাছে হাতে আর 1 মিনিট সময় আছে। কিছুক্ষণ সময় মানে এই মুহূর্তে আপনি নিড অফ দ্য আওয়ার কোয়ালিটি সার্ভিস বললেন, কিন্তু এই মুহূর্তে আর কি করার প্রয়োজন আছে দপ্তরের? আপনাদের দুজনে কি সাজেশন থাকবে এই মুহূর্তে? প্রায়োরিটি কিসেরকে দেওয়া উচিত পয়েন্ট ওয়াইজ যদি 1-2 করে বলেন? এখন তো ওয়ার ফুটিং এ যেভাবে ল্যান্ডস্লাইড গুলোকে সরিয়েছে দপ্তর, এখন ওয়ার ফুটিং এ রোড সার্ভিসটাকে অ্যাকচুয়ালি মোটরেবল করতে হবে। কারণ সামনে আসছে আমাদের দুর্গাপূজা যে ফেস্টিভ্যাল, আর একটা হচ্ছে রোড কমিউনিকেশন যদি ভিলেজ ইভেন শহর হয়তো আমরা দেখছি একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ভিলেজ গুলি তো সমানভাবে নজর দিতে হবে, ইকোনমির উপর এফেক্ট আসবে। তো এটাই প্রায়োরিটি দিতে হবে। এরপর লং টার্মে তুমি রিজিট পেমেন্ট করো, কি করো, রোড মেইনটেনেন্স পলিসি করো, হ্যাঁ পলিসি করো, এগুলি আস্তে আস্তে ধীরে ধীরে করো। প্রথম একদম ইমিডিয়েট মেজার্স, পটহোল গুলো ঠিকঠাক করে সবকিছু এগুলো ঠিক করা, যেখানে আপনার রোডের ফাটল আছে বা এই ধরনের আছে এইগুলোকে ভালোভাবে দেখার দরকার আছে। এবং পুরোটা আমি বলবো আলাদা সেপারেটলি টোটাল এবারের ফ্লাডের পুরোটা মানে স্টেটের কোথায় কেন কি হয়েছে, কেন ড্যামেজ হয়েছে এগুলোর উপরে অ্যানালাইসিস করে একটা মানে লং টার্ম প্ল্যানিং সার্বিক অ্যানালাইসিস বা এবং এখানের ক্ষেত্রে ধরুন না আমাদের আরো অনেক কিছু আগরতলাতে যেমন যেরকম ফ্লাড সিচুয়েশন আছে, এটার জন্য আমাদের যেমন কাটাখালটা কেন হচ্ছে না, এখানে কারা বসবাস, এইগুলো ব্যাপারও দেখার ব্যাপার আছে। এটা আলাদা আর কি, এটা আগরতলা নতুন করে ভাবনা ভাবতে হবে। এবং এগুলোকে নর্মাল যেভাবে এতদিন ধরে সরকার চলে আসছে এর বাইরে আমার মনে হয় কিছু লোককে ইনভলভ করার দরকার আছে এখানে এগুলো দেখার জন্য। আদারওয়াইজ যে সিস্টেম এক্সিস্টিং এটা দিস ইজ নট সার্ভিং আওয়ার পারপাস। দপ্তর আছে, দপ্তরের বাইরে যারা দপ্তর আগে কাজ করে এসেছে এরকম অনেক ইঞ্জিনিয়ারও তো রয়ে গেছে, যাদের অভিজ্ঞতা বেশি আছে এবং তারাও হয়তো এবং চাকরির পর হয়তো ওনারা অন্যভাবে ভাবতে পারে ব্যাপারটা নিয়ে। আবার আমাদের প্রফেশনাল ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স আছে, ইন্ডিয়ান বিজনেস কংগ্রেস আছে, ইন্ডিয়ান রোডস কংগ্রেস আছে, ওইগুলোকে আমরা তাদের থেকে ইনক্লুড করা যেতে পারে, ইনপুট নেওয়া যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আজকের জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই আপনাদের আরো চাইবো আমাদের স্টুডিওতে অন্যদিন। দর্শক বন্ধুরা, কালের বিবর্তনে আবহাওয়ার আমূল পরিবর্তন হচ্ছে, তাই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকতে হবে আমাদের। প্রতি বছর বর্ষায় নিচু এলাকার বিটুমিনের তৈরি সড়কগুলোর ক্ষতি হয়, তাই রাজ্যের পরিবেশ, প্রকৃতি এবং জলের প্রবাহ বিবেচনা করে সড়ক তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা বহাল রাখতে এবং ক্ষতিগ্রস্ত জলের উৎসগুলোকে চালু করাই দপ্তরের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এবং সেটাই হয়তো দপ্তর করছে। কাজটা কঠিন হলেও কতটা দ্রুত গতিতে হচ্ছে সেদিকে নজর রাখছি আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।